মধ্যরাতে হঠাৎ করে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে যায়। এত রাতে আবার ফোন দেয় কে? একরাশ বিরক্ত নিয়ে ঘুম ঘুম চোখে স্ক্রিনের দিক তাকিয়ে দেখি বাবার নাম্বার থেকে পাঁচটা কল এসেছে। মুহূর্তে ঘুম উধাও হয়ে গেছে। কি ব্যাপার? যে ব্যক্তি দিনে তো দূরের কথা, সপ্তাহে একবার ফোন দিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না, সে আজ এত রাতে এতগুলো কল দিচ্ছে। ভাবতে ভাবতে আবারও একটা কল আসলো। রিসিভ করতে ওপাশ থেকে বলল, আলম, একটু তাড়াতাড়ি বাসায় আয়। কেন বাবা, কোনো সমস্যা হয়েছে কি? না, কিছু হয়নি, তবে যেভাবে পারিস যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। কথাটা বলে ফোনটা কেটে দিল। বাবার কণ্ঠস্বর শুনে স্বাভাবিকই মনে হলো, বরং একটু হাসি খুশি লাগলো। তারপরও মনে ভ্রান্ত ধারণা থেকেই যায়, আমাকে স্বাভাবিক রাখার জন্য যদি কোনো কথা গোপন করে। তা না হলে এত রাতে বাসায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, বাসায় গিয়ে বোঝা যাবে। কিন্তু কি করে? এত রাতে তো কোনো গাড়ি পাওয়া যাবে না। অবশ্য উপায় একটা আছে, কিন্তু এত রাতে কাউকে ফোন দিয়ে বিরক্ত করা ঠিক হবে না। এছাড়া আর কোনো পথ নাই। অতঃপর বন্ধু নয়নকে ফোন দিলাম। বেশ কয়েকবার রিং হবার পর রিসিভ করে। কিরে, এত রাতে ফোন দিচ্ছিস কেন? নয়ন, তোর বাইকটা একটু লাগবে, বাসায় যেতে হবে। এত রাতে বাসায় যাবি? কোনো সমস্যা হয়েছে? জানি না, বাবা ফোন করে যেতে বলল। আমি তোদের বাসায় আসছি, তুই বাইকটা বের কর। আচ্ছা ঠিক আছে বলে নয়ন ফোনটা কেটে দিল। এই না হলে বন্ধু, বন্ধু যদি বিপদে এগিয়ে না আসতো, তাহলে এই বন্ধুত্বের কোনো মানে হয় না। চোখে মুখে পানি ছিটিয়ে রেডি হয়ে বের হলাম। নয়নের বাসা আমার মেস থেকে বেশি দূরে নয়, পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা। পৌঁছানোর আগের থেকে নয়ন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ওর কাছ থেকে বাইক নিয়ে বিদায় নিয়ে বাসায় রওনা দিলাম। নীরব নিস্তব্ধতা, চারপাশ ফাঁকা রাস্তা, মাথার উপরে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। বেশ ভালোই লাগছিল। একেই চাঁদটা দেখছি আমার সাথে সাথে আসছে। অজান্তে হেসে উঠলাম। পরে মনে পড়ে গেল শৈশবে কাটানো সেই দিনগুলোর কথা। ছেলেবেলায় চাঁদ দেখে ভাবতাম সেও আমাদের সাথে চলে। আমরা হাঁটলেও সেও হাঁটে, দাঁড়িয়ে গেলে সেও থেমে যায়। একজন আরেকজনকে বলতাম, এই দেখ, চাঁদটা আমার সাথে হাঁটছে। আরেকজন মুখ বাঁকা করে বলতো, আমার সাথে হাঁটছে। তারপর সবাই একসাথে হেঁটে দেখতাম চাঁদ আমাদের সবাই সাথেই হাঁটছে। আসলে তখন বুঝতাম না যে চাঁদ তার নির্ধারিত স্থান থেকে সারা পৃথিবীতে আলো ছড়ায়। আজ যেমন বাইক চালাচ্ছি, ছেলেবেলায়ও বাইক চালাইতাম, তবে বিনা পয়সায়। গাছ থেকে বাঁকা ডাল কেটে কলা গাছের স্ট্যান্ড দিয়ে বাঁধতাম। দুই উরু মাঝে দিয়ে কাঁধের সাথে ঝুলিয়ে দু হাতে সামনে দিয়ে বুম বুম করে শব্দ করতাম। আরও কত কী যে করতাম, কত দুর্দান্ত শৈশব কাটিয়েছি আমরা। কথাগুলো মনে হলে মনটা খারাপ হয়ে যায়। কোথায় হারিয়ে গেল সেই দিনগুলি? এসব ভাবতে ভাবতে বাসায় এসে পৌঁছালাম। 1 ঘন্টার রাস্তা মাত্র 40 মিনিটে এসেছি। বাড়িতে ঢুকে কিছুটা অবাক হলাম। সবার ঘরে আলো জ্বলছে, ভিতরে অনেক মানুষের হইচই শোনা যাচ্ছে। উঠানে আরও কয়েকটা বাইক দাঁড় করানো আছে। এত রাতে আবার কারা এলো? বাইক রেখে ভিতরে ঢুকে চুপি চুপি এক নজর দেখে নিলাম। আন্ডা বাচ্চা থেকে শুরু করে সবাই জাগ্রত। ঘরে তাকিয়ে দেখি বেশ কয়েকজন লোক আছে, বাবার সাথে কি যেন আলাপ সালাপ করছে। সঙ্গে চাচারাও তাল মেলাচ্ছে। লোকগুলোকে কখনো দেখে বলে মনে হয় না, তবে যাই হোক, এই মুহূর্তে তারা আমাদের মেহমান। অন্যদিকে রান্নাঘরে বাড়ির সব মহিলারা সেখানে আছে, রান্না করছে আর এফএম রেডিওর মতো আজরাইরে বকবক করছে। আমি যে এসেছি সেদিকে কারো খেয়াল নেই। এতক্ষণে আমার দিকে নজর পড়লো সবার। এক এক করে আসছে আর প্রশ্ন ছুড়ে মারছে, কেমন আছিস, কখন এসেছিস, আসতে কোনো সমস্যা হয়নি তো, ইত্যাদি ইত্যাদি। আমি খুব শান্ত গলায় এক কথায় উত্তর দিলাম, সামনে যখন দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ, সবাইকে তো দেখছি ঠিকই আছো, কেউ তো মারা যায়নি, তাহলে এত রাতে ডেকে আনলে কেন? কথাটা একটু জোর গলায় বললাম, শোনো মা। আরে বাবা, আসতে বল, বাড়িতে মেহমান আসে। চোখ কপালে থুক্কু, কপাল যখন চোখে আছে দেখতেই পাচ্ছি, কিন্তু ওনারা কারা, এত রাতে কিসের? মা একটু হেসেই বলে, ওনারা তোর মামার সাথে এসেছেন বিয়ের সম্বন্ধ নিয়ে। ও তাই বলো, ভালোই হয়েছে, অনেক দিন ধরে বিয়ে খাওয়া হয় না। তো কার বিয়ে? মাঝখান থেকে ছোট বোন সাদিয়া হাত ঢুকিয়ে হাসতে হাসতে বলে, কার আবার? এবার নিজের বিয়ে খাবে, কেমন লাগবে ভাইয়া? মানে কি, রাত 3টার সময় বাড়ি রেখে এনে সবাই মিলে ফাজলামি করা হচ্ছে? এবার চাচিরা একসাথে হেসে বলে, শ্বশুরমশাই ফাজলামি কী আছে, আপনি ছাড়া এই বাড়ির বিয়ের উপযুক্ত কে? আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি আমি পাগল হয়েছি?
কিছুই বুঝতে পারছি না আসল ঘটনা কি। তারপর যা শুনলাম তাতে আমার গলা শুকিয়ে যাচ্ছে। ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিলাম। কিছুটা শান্তি পাচ্ছি। আসলে কাহিনী হচ্ছে আমার দুঃসম্পর্কের আর মামাতো বোন, মানে আমার মামাতো চাচাতো ভাইয়ের মেয়ে। মামার কোনো মেয়ে সন্তান নাই, ছোট থেকে মামার কাছেই রাখতো। নিজের মেয়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছে। কিছুদিন আগে পারিবারিকভাবে বিয়ে ঠিক করেছিল আমাদের ময়মনসিংহের একটা ছেলের সাথে। তারিখ অনুযায়ী কাল তার বিয়ে। আর আজ সন্ধ্যায় গায়ে হলুদের পর খবরটা আসে ছেলের সাথে অন্য একটা মেয়ে 3 বছর সম্পর্ক। 3 মাস আগে গোপনে বিয়ে করেছে তারা। এ সব কিছু তার পরিবারের কাছে গোপন রেখে বিয়েতে রাজি হয়। এখন সেই মেয়ে জানতে পেরে লোকজন নিয়ে ছেলের বাড়িতে উঠেছে। এত কিছু জানার পরেও কোনো বাবা কি পারবে এমন ছেলের হাতে মেয়ে তুলে দিতে? অতঃপর বিয়েটা ভেঙে দিতে বাধ্য হন। কিন্তু এদিকে বিয়ের সম্পূর্ণ আয়োজন করা, আত্মীয় স্বজন এলাকাবাসী সবাইকে দাওয়াত করা। এই মুহূর্তে বিয়েটা ভেঙে যাওয়াতে সব আয়োজন ভেস্তে যাচ্ছে, মান সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হবে মেয়েটার কি হবে? আজ যদি বিয়ে না হয়, কাল সবাই অপয়া অলক্ষী অপবাদ দিয়ে সমাজ থেকে ছিটকে দিবে। তাই সব দিক থেকে বিবেচনা করে রাতারাতির মধ্যে ছেলের পাত্র খুঁজতেছে, এই সুবাদে আমাদের এখানে আসা। শুনেছি আব্বাজান নাকি রাজি হয়ে গেছে। আমি সাফ সাফ বলে দিয়েছি এই বিয়ে করতে পারবো না। এ কথা শোনায় আব্বাজান সিংহের মতো হুঙ্কার দিয়ে উঠে। ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করে। প্রায় কাপড় নষ্ট করার মতো অবস্থা। ছোটবেলা থেকে বাবাকে খুব ভয় পাই। শুধু আমি না, এই পরিবারের সবাই তার কাছে মাথা নত। আব্বাজানের হুকুমের বাইরে কেউ একজন পা চলতে পারে না। দাদাজনের ইন্তেকালের পর থেকে নবাব সিরাজদৌল্লার মতো শাসন করে আসতেছেন। আব্বাজানকে শান্ত করে চাচাজান বা আমাকে বুঝাতে শুরু করলো, দেখ আলম, ওনারা আমাদের পরিচিত কেউ নয়। 3 যুগ ধরে আত্মীয়তার সম্পর্ক। আজ ওনারা বিপদে পড়ে আমাদের এখানে এসেছেন। এখন যদি আমরা ওনাদের ফিরিয়ে দেই, মান সম্মান কিছু থাকবে না। ওনাদের মান সম্মান আর আমাদের তো একই কথা না? তাছাড়া একবার মেয়েটার কথা ভাব, কি ঝাড়টায় বয়ে যাচ্ছে মেয়েটার উপর দিয়ে। তো আমি কি করব? দেশে কি ছেলেপুলের আকাল পড়েছে যে আমাকেই বেছে নিচ্ছে? চাইলে যে কারোর সাথে তো বিয়ে দেওয়া যায় না। গরিব হলেও অন্ততপক্ষে ছেলেটা তো যোগ্য হতে হবে। বাহ, খুব ভালো বুঝেন। এই সামান্য জ্ঞানটুকু আগে মাথায় আসেনি। ছেলের সম্পর্কে ভালো করে খোঁজখবর নিলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। ভুল যখন করেছেন, এবার ভুলের মাসুল দিক। এসবের মধ্যে আমি নেই। ভাইজান ওনাদের কথা দিয়ে ফেলেছে। আর তুই ভালো করে জানিস তোর বাবা কেমন মানুষ। জীবন থাকতে কখনো কথার বরখেলাপ করবেন না। তাই বলে আমাদের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। সবেমাত্র অনার্স শেষ করছি, ভালো ভালো মাস্টার্স করে একটা চাকরি নিব, তারপর না হয় বিয়ের চিন্তা। এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে কোনো সম্ভব না বলে সোজা আমার রুমে চলে আসলাম। পিছন পিছন ছোট চাচাজান এসে বলতে শুরু করলো, একটু বোঝার চেষ্টা কর, বিয়ের উপযুক্ত বয়স হয়েছে। আজ না হয় কাল তো বিয়ে করতে হবে। এখন করলে সমস্যা কি? নাকি বলবো অন্য কোনো মেয়ের সাথে তোর সম্পর্ক আছে? ছোট চাচু কি বলছে এসব? আর কেউ না বুঝুক, আর কেউ না জানুক, তুমি তো আমাকে বোঝো। পড়াশোনা ছাড়া এসব চিন্তা করতেও পারি না। আরে বাবা, আমি তোর ভালোর জন্য বলছি। মেয়েটা দেখতে শুনতে বেশ ভালো। পড়াশোনাও কম কিসের, ইন্টারমিডিয়েট শেষ করেছে। আর ফ্যামিলির অবস্থা তাও জানিস। বাবা নেই, বড় ভাইয়ের মা আছে। পাশ ভাইটা 5 বছর ধরে দুবাইয়ে থাকে। তাছাড়া অসহায় দম্পতির দিক থেকে আমাদের চেয়ে কোনো অংশ কম না। তুই যা চাইবি তাই পাবি। যদি বলিস বিয়ে করে দুজনে পড়াশোনা করবি, তাও পারবি। বিদেশ যেতে চাইলে সেই ব্যবস্থা করে দিবে। অতএব আমি মনে করি তোর জন্য ভালোই হবে। তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি কিছু জানি না বলে রাগে গজগজ করতে রুম থেকে বেরিয়ে গেলাম। মাথা নষ্ট করে দিয়েছে, পাগল হয়ে যাব আমি। বাড়ির পিছনে এসে লুকিয়ে একটা সিগারেট ধরালাম। নিজেকে খুব শান্ত করে ভাবতে লাগলাম, বিয়ে করলে হয়তো ভালোই হবে, মন্দ না। কিন্তু এতে আমার মন সায় দিচ্ছে না। ইচ্ছার বিরুদ্ধে আমি কখনো কিছু করি না। কলেজে কত বড় লোকের সুন্দরী মেয়েদের প্রপোজাল ফিরিয়ে দিয়েছি আমি। স্বপ্ন ছিল মাস্টার শেষ করে চাকরি পাবো, নিজের পায়ে দাঁড়াবো, তারপর ভালো একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করব। আর এখন কি না, অজানা অচানা একটা মেয়ে। ছোটবেলায় হয়তো দেখেছিলাম, এখন কেমন হয়েছে কে জানে। নামটাও তো ঠিক মনে পড়ছে না। স্বর্ণা আক্তার হবে হয়তো। এমন একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে ভাবতেও পারছি না আমি। হঠাৎ পেছন থেকে চাচাতো ভাই এসে বলল, ভাইয়া তোমাকে ডাকছে। তুই যা, আমি আসছি বলে আর একটা সিগারেট পুরাইলাম। আর সিগারেটটা যেন অমৃতের মতো লাগছে। ঘরে এসে দেখি মামা দাঁড়িয়ে আছে অসহায় এতিমের মতো, চোখে পানি ছলছল। কাছে গিয়ে শান্ত গলায় বললাম,
কিছু বলবেন মামা? মামা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, হ্যাঁ বাবা, তুই তো ভালো জানো মনে বড় আশা নিয়ে এসেছি, খুব বিপদে আছি, মান সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে, এর থেকে মরণ হয়তো ভালো ছিল। আমার কথা না হয় বাদেই দিলাম, মেয়েটাকে আমি নিজের মেয়ের মতো করে মানুষ করেছি, কোনো কিছুর কমতি রাখিনি, আর চোখের সামনে তার এত বড় জীবনটা শেষ হয়ে যাচ্ছে, বাবা হয়ে কি করে সইব বলো? আর তুমি তো আমার সন্তানের মতো, বাবা হয়ে আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, আমার মেয়েটাকে বাঁচাও, ওকে গ্রহণ করে বলে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। মামার কথা শুনে স্তব্ধ হয়ে যাই, মুখে কোনো কথা বলতে পারছি না, বাক্য হারিয়ে ফেলছি। খানিক চুপ থেকে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। খুশিতে হকচকিয়ে চক্ষু সবার। আলহামদুলিল্লাহ বলে অট্ট হাসিতে মেতে ওঠে। অজানা এক চাপা কষ্ট বুকটা ফেটে যাচ্ছে। দুনয়নের শ্রাবণের ধারা নামতে চাইছে, চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে আসলাম। অমনি সব চাচিজান এসে বাস দিয়ে খোঁজতে শুরু করছে, এদিকে ওদিকে খোঁচা দিচ্ছে আর ইয়ার্কি তো মারছে। হাসবো না কাঁদবো ঠিক বুঝতে পারছি না। প্রচণ্ড রাগ দেখিয়ে চলে আসলাম। কি থেকে কি হয়ে গেল এটা কিছুতেই মেনে নিতে পারছি না। মাথার চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। সবাই কপালের দোষ। যাই হোক, যেটা ভাবার এখন আর লাভ নেই। নিজের স্বপ্ন আশাকে কবর দিয়ে কুরবানির জন্য প্রস্তুত হবে। চাঁদ লুকিয়ে পড়েছে, ফজরের আজান দিয়েছে অনেকক্ষণ। আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে চারিপাশ, কিন্তু আমার মনে হচ্ছে মাত্র সন্ধ্যা নেমেছে। প্রচণ্ড ক্ষুধা লাগছে, দোকানে এসে চা সিগারেট নিলাম। এদিকে ফোনে অটোমেটিক একের পর এক কল আসছে। বাধ্য হয়ে সুইচ অফ করে দিলাম। কাকে কি বোঝাবো? লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এসব কিছুর জন্য মেয়েটা কি যেন নাম, স্বর্ণই দায়ী। আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে, ওকে তো আমি দেখে নিব। বাড়িতে ঢুকতে সব মহিলারা এসে ঘিরে ধরল, টেনে হিস্ট্রে উঠোনের একপাশে একটা পিঁড়িতে বসায়, মুহূর্তের মধ্যে বালতি ভরে পানি আর কোলায় হলুদ নিয়ে আসে। নির্বাক দর্শক হয়ে তাদের কাণ্ড কারখানা দেখছি। আম্মাজান, চাচিজান সহ প্রতিবেশী কয়েকজন ভাবিরা একে একে সবাই হলুদ লাগাচ্ছে। ইতিমধ্যে কাছের কয়েকজন আত্মীয় এসে উপস্থিত। তাদের কয়েকটা সুন্দরী মেয়েও এসেছে। একটু দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে আর প্রচণ্ড রাগ উঠছে। সবেমাত্র ফাল্গুন মাস পড়েছে, শীত এখনও পুরোপুরি কমেনি। গোসলের সময় পানিটা একটু বেশি হয়ে গেছে। ঠান্ডায় শরীরে কাঁপুনি ধরেছে। পাতলা গেঞ্জি কি করে আর মানি। মেয়ের বাড়ি থেকে বসে আছি অনেকক্ষণ। মেয়ের চারিপাশে সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। বাড়িতে মেয়েগুলো একটু পর পর উঁকি দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো সেলিব্রিটি দেখছি। নিজেকে স্বাভাবিক করে কুরবানির জন্য প্রস্তুত হলাম। কাজী সাহেব এসে কলম চালিয়ে 3বার কবুল বলিয়ে কুরবানি করে দিলেন। একটা সাক্ষীও নিল। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বিয়ের কাজ সম্পূর্ণ হলো, সবার কাছ থেকে বিদায় নিয়ে এলাম। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আর উনি পাশে বসে সেই কখন থেকে ভ্যা ভ্যা করে কেঁদেই যাচ্ছে। ন্যাকা কান্নাকাটি, একদম ভালো লাগে না। বিরক্তিকর, অসহ্য লাগছে, ইচ্ছে করছে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিই। নিজেকে কন্ট্রোল করে খুব শান্ত গলায় কান্না থামাতে বললাম। তারপরও ফুপিয়ে কাঁদছে। কাঁদুক, তাতে আমার কি। সন্ধ্যার পর বাড়িতে এসে পৌঁছালাম। ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নিলাম। বাড়িতে প্রচুর হইচই, নতুন বউ, পাড়া প্রতিবেশী সবাই এসেছে। চুপি চুপি আমি বাড়ি থেকে বের হয়ে আসলাম। মনোরম পরিবেশে প্রাণ খুলে স্বস্তির নিঃশ্বাস। তারপর বাজারের দিকে আসলাম, এখানেও শান্তি নেই। যেই দেখছে আর বলছে, কিরে আলম, তুই বিয়ে করলি আর আমাদের একটু জানানোর প্রয়োজন বোধ করলি না? তারপর কোথায় বিয়ে করেছি, বউ দেখতে কেমন, ইত্যাদি ইত্যাদি। নিজের বউকে নিজেই দেখিনি, এখন তোদের কি বলবো। এখানে থাকলে মাথাটা নষ্ট করে ফেলবে। সিগারেট নিয়ে তাড়াতাড়ি বাজার থেকে চলে আসলাম। রাত 10টা পেরিয়েছে। সিগারেট পুড়িয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। পিছন থেকে আব্বাজান এসে হুঙ্কার দিয়ে বলে, তুই এখানে কি করছিস? নয়ন ফোন দিয়েছে, কথা বলেছিলাম। মেয়েটা একা একা বসে আছে, তাড়াতাড়ি ঘরে যা। ঠিক আছে বলে ঘরে এসে ঢুকলাম। ঘর তো নয়, যেন কবরে ঢুকছি। বুকে ফু দিয়ে ঘরে ঢুকেই অবাক হয়ে যায়। নানান রকম ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে ঘরটা। ফুলের গন্ধ মুখরিত চারপাশ। কেমন মাথা ধরে আছে। বিছানায় ঘুমটা দিয়ে চুপচাপ বসে আছে স্বর্ণা। আমাকে দেখে বিছানা থেকে নেমে এসে সালাম করতো। হয়েছে, আর সালাম করতে হবে না, এমনিতে যা করেছেন জীবনটা নরক হয়ে গেছে। স্বর্ণ আমার মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে যায়। জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে তাকায়। কত স্বপ্ন ছিল আমার, পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করে নিজের পায়ে দাঁড়াবো, তারপর ভালো একটা মেয়ের সাথে
চুটিয়ে প্রেম করব, তারপর বিয়ে করে সংসার করব। মাঝখান থেকে আপনি এসে সব ধূলিসাৎ করে দিলেন। জীবনটা ধ্বংসস্তূপ হয়ে গেছে শুধু আপনার জন্য। আর কোনো ছেলে পেলেন না, শেষমেশ আমার গলায় ঝুললেন। কথাগুলো বলে স্বর্ণের দিকে তাকিয়ে দেখি চোখে পানি ছলছল করছে। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তাহলে বিয়ে করছেন কেন? করেছি শুধু আপনাদের মান সম্মান বাঁচাতে। আজ আপনার বিয়ে না হলে সমাজে মুখ দেখাতে পারতেন না। অলক্ষ্যে অপয়া অপবাদ দিত, কেউ গ্রহণ করতো না আপনাকে, গলায় দড়ি দিয়ে মরতে হতো। কথাগুলো একটু রাগান্বিত স্বরে বললাম, তাতে আপনার কি? আপনি কেন দরদ দেখাতে এলেন? সবার মতো আপনি অলক্ষ্যে অপয়া অপবাদ দিয়ে মৃত্যুর মুখে ছুড়ে দিতেন। দেখুন, যা হবার তা হয়ে গেছে। আসলে সবই আমার কপাল। বাবার ভয়ে কিছু বলতে পারিনি। যাই হোক, বিয়ে যখন করেছি তখন আর এসব ভেবে লাভ নেই। আপনি আমার কাছ থেকে সবই পাবেন, শুধু স্বামীর অধিকার ছাড়া। যতদিন না মন থেকে আপনাকে মেনে নিতে পারবো ততদিন আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না। রাত অনেক হয়েছে, কান্নাকাটি না করে ঘুমিয়ে পড়ুন। পেছনের বারান্দায় এসে সিগারেট ধরাতাম। চাঁদের আলো উপড়ে পড়ছে, নিস্তব্ধ, নীরব। চারিদিক বেশ সুন্দর লাগছে। কতই না সুন্দর এই ভরা পূর্ণিমায় কারো সাথে বসে গল্প করব, দুজনে জ্যোৎস্নায় বিলাস করব। আর আজও বাসর হওয়া সত্যি, বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফোয়াতে হচ্ছে। তাছাড়া মেয়েটার বা দোষ কোথায়? সে তো পরিস্থিতির শিকার, যেমনটা আমি। রাত প্রায় 1টার কাছাকাছি। ভিতরে এসে এখনও কান্নার আওয়াজ ভেসে উঠছে। মেয়েটা এখনও ঘুমায়নি, বসে বসে কাঁদছে। ওকে এভাবে কথাগুলো বলা উচিত হয়নি আমার, খুব কষ্ট পেয়েছে। কোনো মেয়ে বাসর রাতে স্বামীর কাছ থেকে এমন ব্যবহার আশা করে না। প্রত্যেকটা নরনারীর জীবনে বাসর রাত হচ্ছে সবচেয়ে মধুরতম রজনী। এই রাতটা নিয়ে সবারই অনেক স্বপ্ন, আশা, পরিকল্পনা থাকে। যেমন আমারও ছিল, তেমন স্বর্ণরও রয়েছে। লাল বেনারসিতে বধূ সে যে আসবে কারো ঘরে, লজ্জায় লাল হয়ে ফুলসজ্জায় বসে রবে, ভালোবাসার উষ্ণ পরশে কারো বুকে মুখ লুকাবে, কারো হাত দুটো ধরে নতুন জীবনে পথ চলা শুরু করবে, নিজ হাতে গুছিয়ে নিবে সব স্বপ্ন সুখগুলো। আর আজ এসব ভাবতে নিজের কাছে খারাপ লাগছে। যেভাবে হোক ওকে তো বিয়ে করেছি, ওর সব দায়িত্ব আমি নিয়েছি। হাতে জ্বলন্ত সিগারেটটা ফেলে ঘরে ঢুকে দেখি এক কোণায় বসে কাঁদছে। পাশে গিয়ে বললাম, এই যে এত রাতে কেঁদে কেঁদে মানুষকে শোনাচ্ছেন নাকি? কান্নাকাটি বন্ধ করে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। আচমকা কথাগুলো শুনে একটু বিব্রত হয় সে। কান্না থামিয়ে নিজেকে স্বাভাবিক করে শান্ত গলায় নমনীয় কণ্ঠে বলে, আপনি ঘুমাবেন না? ঘুমাবো, কিন্তু এক বিছানায় তো আর দুইজন ঘুমানো যায় না। তবে উপায় একটা আছে। বলেন। বালিশ একটা আর একটা চাদর নিয়ে মেঝেতে আসলাম। সন্ধ্যা এসে বলে, আরে কি করছেন? আপনি নিচে ঘুমাবেন কেন? এমনি আমার জন্য অনেক করেছেন। আমি নিচে ঘুমাচ্ছি, আপনি বিছানায় গিয়ে ঘুমান। আমাকে কি আপনার না ভাবলে চলবে? যান গিয়ে শুয়ে পড়ুন। স্বর্ণ চুপচাপ চলে যায়। আমি মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়লাম। একরাশ ক্লান্তি এসে ভর করেছে শরীরে। কাল ঠিকমতো ঘুম হয় নাই, তার উপর সারাদিন যা গেছে, মুহূর্তে আখিজোড়া বন্ধ হয়ে আসে। ঘুম ভেঙে গেল ফুঁপিয়ে কান্নার আওয়াজ। হে আল্লাহ, কি যন্ত্রণায় পড়লাম! একটু শান্তিতে ঘুমাতে পারছি না। একরাশ বিরক্ত রাগ নিয়ে তাকিয়ে দেখি আমার থেকে কিছুটা দূরে একজন মেঝেতে বসে আছে। আবছা আলোতে ঠিক বোঝা যাচ্ছে না। ঘরে তো আমি আর স্বর্ণ ছাড়া অন্য কে নেই। কিন্তু স্বর্ণ এখন এখানে কি করছে? ওর তো বিছানায় থাকার কথা। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখি ভোর 5টা বেজে গেছে। মিনিটে ফজরের নামাজের সময়। রুমে জায়নামাজ রাখা ছিল, নামাজ পড়ছে হয়তো। বাহ, বউটা তো আমার পরেশগারী বটে। মুনাজাত করছে আর খুব আস্তে আস্তে, অস্পষ্ট কিছু বোঝা যাচ্ছে। হে আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললে? আমার সাথে কেন এমনটা করলে? কি দোষ করেছিলাম? যত শাস্তি দেবার আমাকে দিও। আমার জন্য ওনার জীবনটা নষ্ট করলে কি দিয়ে দিব ওনার মানবত্বের মহত্বের প্রতিদান? স্ত্রী হবার যোগ্যতা হয়নি, সেবা যত্ন করার অধিকারটুকু পাইনি আমি। এর চেয়ে বোধহয় মৃত্যুই ভালো ছিল। স্বর্ণার কথাগুলো কেমন ধারালো ছুরি হয়ে বুকে আঘাত হানছে। ওর তো কোনো ভুল নেই, কিন্তু কেন যে আমি এমন করছি তাও জানি না। স্বর্ণ মোনাজাত শেষ করে উঠে দাঁড়িয়েছে। চুপচাপ শুয়ে শুয়ে দেখছি জায়নামাজটা আলমারিতে রেখে জানালার পর্দা সরিয়ে দিতেই এক দমকা হাওয়া এসে ও রেশমি চুলগুলো উড়িয়ে দিল। বাইরে থেকে আলো এসে পুরো ঘর ভরে গেছে। ধীর পায়ে হেঁটে হেঁটে আমার কাছে এসে দাঁড়ালো। ঘুমন্ত মানবের ন্যায় শুয়ে রয়েছি। মাঝে মাঝে আর চোখে দেখছি ওকে কি করে। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তারপর আস্তে আস্তে করে ডাক দিলাম, এই যে মশাই, উঠুন। একটু নড়ে চড়ে উঠলাম, তবে শুনেও শুনে নেই কিছু। আবার ডাক দিল, এই যে উঠুন, সকাল হয়ে গেছে, মেঝেতে শুয়ে আছেন, কেউ দেখলে কি বলবে? চোখ খুলে সন্ধ্যার দিকে তাকিয়ে বড় ধরনের শক খেলাম। কাল থেকে একটিবারও সন্ধ্যাকে ঠিক তেমনভাবে দেখিনি। এখন কি দেখছি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। বউ তো আমার অসম্ভব সুন্দরী।
মুখটা শ্রাবন্তীর কারুকার্য, কাজল কালো আঁখি, আঁখি দুটো বড্ড মায়াবী, গোলাপি পাপড়ির ন্যায় ঠোঁট জোড়াখানি। কিছুতেই চোখ সরাতে পারছি না আমি। অবাক হয়ে চেয়ে সন্নাও বিষয়টা খেয়াল করছে বোধহয়। মৃদু হেসে বলে, ঘুমালে বিছানায় গিয়ে ঘুমান, আমি এগুলো গুছিয়ে রাখছি। আহ, কি সুন্দর হাসি, গালে টোল পড়ে। যে কোনো ছেলে দেখলে প্রেমে পড়বে। আমিও ক্রাশ খাই নি তো আবার, খেলেই দোষ কি, বউ তো আমার। এসব ভাবতে ভাবতে বিছানায় এসে অজস্র বিলাসিতায় ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর সন্না এসে ডাকতে শুরু করলো, এই যে চা নিন, ফ্রেশ হয়ে নাস্তা খেতে আসুন, সবাই রয়েছে। চায়ের কাপ রেখে মুচকি হাসি চলে যায়। অবাক চেয়ে রয়েছি, কেন জানি ইচ্ছে করছিল হাতটা চেপে ধরতে। ক্ষুদ্র অলসতায় পারিনি। আচ্ছা, আমি কি তার প্রেমে পড়ে যাচ্ছি, যাকে বলে প্রথম দর্শনে প্রেম? অনেকের কাছে শুনেছি বিয়ের পর বউয়ের প্রেমে পড়ে গেছে। আমি কি তাই? ধ্যাত, কী সব ভাবছি আমি, কখনোই সম্ভব না। আর হলেই বা দোষ কী? ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এসে দেখি সবাই হাসি আনন্দে মেতে উঠছে। আমাকে দেখে মা বললে, আয় বাবা, বৌমা নিজ হাতে নাস্তা বানিয়েছে, যা হয়েছে না। পাশ থেকে বাবা বলল, ঠিক আমার মায়ের হাতের মতো রান্না। স্বর্ণার দিকে তাকিয়ে দেখি প্রশংসায় পঞ্চমুখ হয়ে দাঁড়িয়ে আছে। সেমাই, নুডলস আর কয়েক রকমের পিঠা বানিয়েছে। তাতেই যেভাবে প্রশংসা করছে, মনে হয় জীবনে আর কোনোদিন খায়নি, আর কেউ রাঁধতে পারে না এগুলো। যাই হোক, খেয়ে দেখিয়ে নিলাম, একটা পিঠা মুখে দিলাম, বেশ ভালোই হয়েছে, মন্দ না। মাথায় একটা শয়তানের বুদ্ধি এসে গেল, ওয়াক থু বলে ফেলে দিলাম। কি জঘন্য, মুখে তুলে যায় না। মা আমার অবস্থা দেখে বলল, তোর শরীর ঠিক আছে তো বাবা? আমাদের সবার কাছে তো ভালোই লেগেছে, আর তুই বলছিস? আমি ঠিকই আছি, তোমাদের মাথায় গ্যাস্ট্রিক হয়েছে, ভালো ডাক্তার দেখো। আমার কথা শুনে স্বর্ণার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল, চোখে পানি ছলছল করছে। মা স্বর্ণাকে উদ্দেশ্য করে বলল, তুমি ওর কথায় কিছু মনে করো না। এদিকে বাবা আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, রাগে দাঁত কিটমিট করছে। তাড়াতাড়ি কেটে ফেললাম, নইলে আব্বাজান আমাকে চিবিয়ে খাবে। বাড়ি থেকে বের হয়ে সোজা বাজারে চলে আসলাম। কাজটা ঠিক হয়নি মনে হয়। বেচারি শখ করে প্রথম দিন নাস্তা বানিয়েছিল সবার মন জয় করবে, আর আমি তাতে জল ঢেলে দিলাম। খুব কষ্ট পেয়েছে মনে, তবে বালিকার কাঁদো কাঁদো মুখখানা দেখতে বেশ ভালো লেগেছিল। কিন্তু এখন শয়তানির শাস্তি হিসাবে পরোটা চিবাতে হচ্ছে বাজারে। বাড়ির বউ ভাই তারা আয়োজন করা হয়েছে। আত্মীয় স্বজন, এলাকাবাসী যারা বিয়েতে আসতে পারেনি সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আমার বন্ধু বান্ধব সবকটাকে ফোন দিয়ে বলেছি। প্রথমে একটু রাগ হলেও বুঝিয়ে বলাতে সবাই আসছে। ওরা কেউ পূর্বে কখনো আমাদের বাড়ি আসেনি, তাই চেনে না বলে বাজারে অপেক্ষা করছি। এসেই এক করে বাস দিতে শুরু করে, যে যেভাবে পারছে সেভাবেই দিচ্ছে। মাঝে মাঝে ভাবি, এরা বন্ধু না শত্রুজাত, তবে এদের ছাড়া লাইফে চলা অসম্ভব। এত করে নিষেধ করার পরে গিফট পূজা নিয়ে এসেছে, দেখে তো সবগুলো শাড়িই মনে হচ্ছে। ভালোই হয়েছে, বউয়ের এক এক বছর শাড়ি লাগবে না। সব শালারা মিলে বায়না ধরেছে এখন বউ দেখতে হবে, নইলে আমার নামে মিথ্যে প্রেম রটিয়ে দিবে, মান সম্মান সব চাঁদে চলে যাবে। কী আর করার। স্বর্ণকে দেখে সবগুলো হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে জীবনে কোনোদিন মেয়ে দেখেনি। স্বর্ণকে ইশারা করে পাশের রুমে চলে যেতে বললাম। স্বর্ণ যাওয়া মাত্র সবগুলোকে ধাক্কা দিয়ে বললাম, এই শালা বন্ধুর বউয়ের দিকে এভাবে তাকায়। নয়ন কাচুমুখো বলল, সরি দোষ, আসলে তুই খুব ভাগ্যবান, এমন সুন্দর বউ কজনের কপালে জুটে। পারিবারিকভাবে তো দূরের কথা, প্রেম করলেও এমন মেয়ে পাওয়া যায় না। বউয়ের প্রশংসা শুনতে কার না ভালো লাগে, তবুও মুখে বললাম, হয়েছে, আর তারিফ করতে হবে না। একথা শুনে নয়ন বলে, দেখ আলম, তোর যদি এতই অপছন্দ তাহলে ডিভোর্স দিয়ে দে, আমি আজই বিয়ে করে নেব। অন্যদিকে কবি শাওন বলে, দূর, আমাকে দিয়ে দে, আমি এখনই নিয়ে চলে যাব নীল দিগন্তে। বালুচরে ওই বেন্না পাতায় ডেরায় দুজনে মিলে সুখের সংসার করব। কবি সায়নকে থামিয়ে বললাম, আর বলতে হবে না, দিয়ে দিব, তবে বউ নয়, হাতে হ্যারিকেন বাস, বুঝেছিস? এবার মাসুদ বলে, বউয়ের জন্য আবার দরদও আছে দেখছি। আমার বউ, আমার দরদ থাকবে না তো কার থাকবে। কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একে একে সবাই চলে গেছে। আস্তে আস্তে বাসাটা নীরব। রাত প্রায় 11টার কাছাকাছি, নিস্তব্ধ নীরব চারপাশ। বাড়িতে সবাই ঘুমে মগ্ন। এতক্ষণে স্বর্ণও ঘুমিয়ে পড়েছে। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকেছে আর ভাবছি স্বর্ণর কথা। মেয়েটার মধ্যে অদ্ভুত গুণ আছে, একদিনে সবার সাথে মিশে গেছে, হাসি আনন্দে মেতে উঠেছে, প্রায় সবার মন জয় করেও নিয়েছে, শুধু আমি ছাড়া। আচ্ছা, আমি তো কোনোদিন মেয়েকে ভালোবাসিনি, কাউকে আমার পছন্দ নয়। তাছাড়া স্বর্ণ দেখতে অসুন্দর নয়, আমি যেমনটা চেয়েছি সে তেমনটা, তাহলে আমি ওকে মেনে নিতে পারছি না কেন? কেন ওকে স্ত্রী অধিকার থেকে বঞ্চিত করছি? কেনই বা কষ্ট দিচ্ছি আর নিজেকেও? না, আর ভাবতে পারছিলাম না। সিগারেট
ফেলে রুমে এসে দেখি স্বর্ণ গভীর ঘুমে মগ্ন। কি নিষ্পাপ চেহারা, একদম বাচ্চাদের মতো। যে মেয়েকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দরী। সত্যি স্বর্ণকে অসম্ভব সুন্দর লাগছে। কপালের উপর কয়েকটা চুল পড়ে আছে, ইচ্ছে করছে ফু দিয়ে সরিয়ে দেই। যদি স্বর্ণ জেগে যায় আর আমাকে দেখে ফেলে। ক্ষুদ্র আলসাতায় সাহস না পেয়ে চলে আসলাম। মেঝেতে চাদরটা বিছিয়ে শুয়ে পড়লাম। মধ্যরাতে হঠাৎ করে স্বর্ণ এক চিৎকার দিয়ে দৌড়ে এসে আমার উপর। ফাল্গুন মাস চলছে, একসময় বৃষ্টি ও হালকা হওয়া স্বাভাবিক। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, হালকা বাতাস, মাঝে একটা বিকট বজ্রপাতের শব্দ। সেই শব্দে ভয় পেয়ে দৌড়ে এসে আমার উপর। কি মেরে বাবা, বজ্রপাতের শব্দে ভয় পাই? এদিকে আমার জীবনে অনেক ব্যথা পেয়েছি। রাগে ধমক দিয়ে বালি বাঘটার মতো গর্জন দিয়ে আসেননি যে খেয়ে ফেলবে। ধমক খেয়ে স্বর্ণ উঠে দাঁড়ায়, চেহারায় ভয়ের চাপ স্পষ্ট। ভয়ে ভয়ে বলে, মাফ করবেন, আর কখনো হবে না বলে দৌড়ে বিছানায় চলে যায়। বুঝতে পারছি ও কেঁদে দিয়েছে। কাজটা একদম ঠিক হয়নি। পাওয়াটা স্বাভাবিক, আর উচিত ছিল বুকে জড়িয়ে অভয় দেওয়ার। আর আমি কি করছি আসলে বুঝতে পারছি না। স্বর্ণ আমার কাছে আসলে কেন এমন করি, কি হয়ে যায় আমার? এসব ভাবতে ভাবতে যে রাতে আর ঘুম হয়নি আমার। ভোর রাতে চোখ দুটো লেগে এসেছে। একটু সময় কাউকে ওয়াশরুমে যাওয়ার শব্দ পেলাম। স্বর্ণ উঠেছে, হয়তো নামাজ পড়বে। ফ্রেশ হয়ে এসে নামাজ বিছিয়ে ফজরের নামাজ পড়তে শুরু করছি। আমি শুয়ে দেখেছি, কি নির্লজ্জ, বেহায়া, অকৃতজ্ঞ। স্ত্রী নামাজ পড়ছে আর আমি শুয়ে দেখছি। নামাজ শেষ করে ক্রন্দনরত কণ্ঠে মোনাজাত করছে, হে আল্লাহ, ওনার মনটাকে একটু নরম করে দাও। আমাকে ওনার মন জয় করার তৌফিক দাও। ওনার সেবা যত্ন করার সুযোগ দাও। ওনার পরিবারের সবার সেবা যত্ন করার তৌফিক দাও। আমি একটু নড়ে চড়ে ঘুম থেকে জেগে ওঠার ভান করলাম। স্বর্ণ বুঝতে পেরে তাড়াতাড়ি মোনাজাত শেষ করে উঠে দাঁড়ায়। আমি জিজ্ঞাসা করি, নামাজ পড়ছেন বুঝি? স্বর্ণ হেসে বলে, জি। আপনি পড়বেন না? পড়বো। কাচুমুচু করছি দেখে স্বর্ণ হেসে বলে, মসজিদে চলে যান। নামাজের জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ বেশি সব পাওয়া যায়। জানি বলে ফ্রেশ হয়ে মসজিদে নামাজ পড়ে নিলাম। আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে চারপাশটা। আজকের সকালটা একটু বেশি সুন্দর লাগছে। বসন্ত মনে রঙিন ভুবন সাজানো প্রকৃতি রাতের বৃষ্টিতে ধুয়ে মুছে প্রাকৃতিক অপার সৌন্দর্যকে দিয়ে গেছে গেছে। বাতাসে ঝরে পড়া আমের মুকুল শৈশবে করিয়ে দেয়। এই সময়টা ঝড় আসলেও আমার ঝড়ের মতো ছুটে চলে এক গাছ থেকে আরেক গালে আম কুড়াতাম। লবণ আর মরিচের গুঁড়ো মিশিয়ে হাতের তালুতে নিয়ে মজা করে খেতাম। বৃষ্টিতে সবাই একসাথে ভিজছিলাম, পিছলা খেতাম, আর কত কি কি সুন্দর দিনগুলো ছিল। আহা, শৈশব কোথায় হারিয়ে গেল। এসব ভাবতে ভাবতে হেঁটে বাজারে চলে আসলাম। চা নাস্তা খেয়ে অনেকের সাথে আলাপচারিতা খাতিরে অনেক সময় পেরিয়ে গেছে। বাসায় এসে আব্বাজান বলে স্বর্ণকে নিয়ে তাদের বাড়িতে যেতে। বিয়ের পর নাকি ওখানে 2 দিন থেকে আসতে হয়। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় যাকে বলে ফিরাগন যাত্রা। প্রথমে অনিচ্ছা পোষণ করলে আব্বাজানের শুভ দৃষ্টি দেখে হাঁটু থরথর করে কাঁপে। কি দৃষ্টি বাবা, শনিকেও হার মানে। এছাড়া স্বর্ণটারও মনটা খারাপ হয়ে যাবে ভেবে রাজি হয়ে গেলাম। দুপুরে খাওয়া শেষ করে রেডি হয়ে বের হলাম। স্বর্ণ আজকে কালো শাড়ি পরে, হাতে কালো চুড়ি আর কপালে কালো টিপ। আমাকে দেখাবে বলে হয়তো, কারণ কালো রঙটা আমার খুব পছন্দ। কিন্তু স্বর্ণ জানলে কী করে? হয়তো ছোটো বোন ছাদিয়ার কাছ বলেছে, নয়তো আমার ডায়েরি পড়ে জেনেছে। মাঝে মাঝে হাবিজাবি কাটাকুটি করতে করতে গল্প কবিতা লিখেছিলাম, হয়তো পড়েছে। যাই হোক, কালো শাড়িতে স্বর্ণকে বেশ মানিয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। বিকালের দিকে চলে আসলাম স্বর্ণদের বাড়িতে। আমার মামা বাড়ির থুক্কু নবাব শ্বশুর বাড়ি। শ্বশুর মশাই নেই। শাশুড়ি মাকে সালাম করে মামা আর স্বর্ণর বড় ভাই সহ বাড়ি সবার বেশ খোশ আমোদ বিনিময় করলাম। তারপর পড়লাম মহা মুশকিলে। মামাতো ভাইয়ের দিকে সব ভাবিরা এসে ঘিরে ধরেছে। স্বর্ণ আর আমাকে নিয়ে এক একজনের কি বিশ্রী জঘন্য কথাবার্তা। আমাদের কি বলবো, লজ্জায় আমার মাথা ঘাটাচ্ছে। গোপন কথা আপনাদের না জানাই ভালো। রাতের সবার সাথে খাওয়া দাওয়া শেষ করে আসলাম। স্বর্ণ এসে, আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন, আমি নিচে ঘুমাবো। আমি মুচকি হেসে বললাম, আর দরকার নেই, দুজনে বিছানাতে ঘুমাবো, মাঝে কোলবালিশ থাকবে। স্বর্ণ কিছুটা অবাক হলেও মনে মনে খুশি হয়েছে, চেহারায় আনন্দের ছাপ স্পষ্ট। আপনি শুয়ে পড়ুন, আমি আসছি বলেই স্বর্ণ রুম থেকে বেরিয়ে যায়। মনে মনে বলি, বালিকা, তুমি যা চাও সবই পাবে, তবে একটু সময় লাগবে। বিছানা এসে
অজস্র বিলাসিতায় ঘুম দিলাম। মধ্যরাতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম, তবে নরম তুলতুল। বালিশ তো এমন হওয়ার কথা না। চোখ খুলে তাকিয়ে দেখি কোল বালিশ এক সাইডে পড়ে আছে, আর স্বর্ণ আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। ঘুমের ঘোরে এসে পড়ছে হয়তো। স্বর্ণর ভার সইতে কিছুটা কষ্ট হচ্ছে। ভাবছি ওকে ডাক দিব নাকি আস্তে সরিয়ে দিব। মনটা নিষেধ করলেও বেচারির ঘুমটা ভাঙবে আর ভীষণ লজ্জা পাবে। এর চেয়ে থাক না এভাবে, ভালোই তো লাগছে। মেয়ে মানুষ এতটা কমল হয় তা তো আমার জানা ছিল না। স্বর্ণর চুলগুলো থেকে মুগ্ধকর ঘ্রাণ এসে মাতাল করে দিচ্ছে। অজানা এক অনুভূতি হারিয়ে যাচ্ছি। সকালে ঘুম ভাঙলে দেখলি স্বর্ণ নেই, আগে উঠে পড়েছে হয়তো। ফ্রেশ হয়ে রুমে এসে বসা মাত্র স্বর্ণ নাস্তা দিল। আজ স্বর্ণাকে খুব লাজুক লাজুক লাগছে। লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। আহারে, বেচারি যখন দেখছে আমার বুকে মাথা রেখে শুয়ে আছে, তখন কি অবস্থা হয়েছে লাজুক মুখে বল। আমার উঠতে দেরি হচ্ছে বলে সবাই খেয়ে নিয়েছে, তাই এখানে নিয়ে আসলাম। মুচকি এসে বললাম, ভালো করেছো? আচ্ছা, নাস্তা তুমি বানিয়েছো? স্বর্ণ, না। আপনি তো আর আমার হাতে রান্না খান না, বিশ্রী জঘন্য, মুখে তোলা যায় না। স্বর্ণর কথা শুনে চুপ করে বসে আছি, কি বলবো। সেদিন তো শয়তানি করে বলছি, আজ বড্ড ইচ্ছে করছে তার হাতে রান্না করতে। আমার চুপ থাকা দেখে স্বর্ণ বলল, খাবেন? বানিয়ে আনবো আমি। মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। বড্ড খুশি হয়ে মেয়েটা দ্রুত চলে যায়। কিছুক্ষণের মধ্যে নাস্তা বানিয়ে নিয়ে আসে। আসলে বউয়ের হাতে জাদু আছে। স্বর্ণ প্রশংসায় পঞ্চমুখ হয়ে বসে আছে। স্বামীর কাছ থেকে রান্নার তারিফ শুনতে কার না ভালো লাগে। আমি খাচ্ছি আর স্বর্ণ অবাক হয়ে দেখছি। হঠাৎ মনে হলো, স্বর্ণ কি খেয়েছো? জিজ্ঞাসা করলাম। তুমি খেয়েছো? সে চুপ করে আছে। তার নীরবতা আমাকে বুঝিয়ে দিচ্ছে সে খায়নি। প্লেটটা স্বর্ণর দিকে এগিয়ে বললাম, আমার খাওয়া শেষ হয়ে গেছে, এগুলো নিয়ে যাও। আর হ্যাঁ, তুমি খেয়ে নিও। স্বর্ণ চুপচাপ মাথা নাড়িয়ে চলে যায়, কিন্তু রান্নাঘরে না গিয়ে পাশের রুমে ঢুকে মনে সংশয় জাগে। এসে দেখি স্বর্ণ আমার রেখে দেওয়া অবশিষ্ট খাবারটা খাচ্ছে। চোখ থেকে অশ্রু গাল বেয়ে পড়ছে, তবে চেহারায় আনন্দের ছাপ স্পষ্ট। ভাবছি মেয়েটা এতটুকু কতটা খুশি হয়েছে জানি না। স্ত্রী অধিকার পেলে কতটুকু খুশি হবে। স্বর্ণকে কিছু বোঝাতে না দিয়ে রুমে চলে আসলাম। সবার সাথে গল্প গুজবে আনন্দে দিনটা ভালোই কেটে যাচ্ছে। রাতে ঘুমানোর সময় বিছানায় শুধু একটা বালিশ নিতে বললাম। স্বর্ণ অবাক হয়ে জিজ্ঞাসা করলে, কেন? নিজেই বালিশ আর মাঝে কোল বালিশ থাকা সত্ত্বেও যদি আমার বুকে ঘুমাও, তাহলে এগুলো রেখে লাভ কি? স্বর্ণ নিচু স্বরে বলছে, ভুল হয়ে গেছে, মাফ করবেন, আর কখনো এমন হবে না। আপনি চাইলে আমি নিচে ঘুমাবো। স্বর্ণর কাছে এসে হাত দুটো ধরে বলি, ভুল তো আমার হয়েছে। না বুঝে অকারণে এতদিন তোমাকে কষ্ট দিয়েছি, স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেছি। আসলে তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। স্বর্ণ চুপচাপ আমার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে, যেন সে ভুল শুনছে। তুমি চেয়েছিলে আমি না মন জয় করতে? শুধু মন জয় করিনি, তোমার বুকে ভালোবাসার বীজও রোপণ করে দিয়েছি। সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আজ আমি বলছি, তোমায় একটু ভালোবাসা দেবে? হবে কি আমার স্ত্রী, আমার সন্তানের মা? স্বর্ণ লজ্জায় মুখ বাঁকিয়ে বলে, আপনি বুঝেন না? বুঝি তো, বলে টান দিয়ে আমার সাথে মিশিয়ে নেই। স্বর্ণ আমার বুকে মুখ লুকায়। পাগলিটাকে এভাবে মুখ মধ্যে লুকিয়ে রাখবো সারা জীবন। সকালে ঘুম ভাঙে স্বর্ণের ডাকে। তাকিয়ে দেখি দাঁড়িয়ে চুল মুছছে, মুখে মুচকে হাসি। আজ স্বর্ণকে অন্যরকম লাগছে। ওর চেহারায় চাঞ্চলতা, লাবণ্য আরও বেড়ে গেছে। অসম্ভব সুন্দর লাগছে। ভেজা চুলে দেখে ক্রাশ খেলাম আবারও। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় রওনা দিলাম। আজও স্বর্ণ কাঁদতে চেয়েছিল, তবে আমি ওকে কাঁদতে দেইনি। জীবনে আর কোনোদিনও দিবই না। বাসায় এসে সবার সাথে হাসি আনন্দে মেতে উঠেছে। সবাই যেন স্বর্ণকে পেয়ে প্রাণ ফিরে পেয়েছে, এমনটা হচ্ছে। 2 বছর পর স্বর্ণর কোল জুড়ে মেয়ে এলো। মেয়েটার নাম রেখেছে তুলি। স্বর্ণ আক্তার তুলি। তুলি একদম স্বর্ণর মতো হয়েছে। তুলিকে নিয়ে আমাদের দাম্পত্য জীবন বেশ সুখে কাটছিল। সেদিনকার অনিচ্ছাকৃত ঘটনা আমার জীবনটাকে সুখের স্বর্গ করে দিয়েছে। জীবনে এমন অনেক কিছু অনিচ্ছাকৃত ঘটে যায়, আমরা ভাবি অচেনা অজানা একজনকে নিয়ে সুখী হতে পারবো না। আরে ভাই, সব কিছু নিজের মতো হয় না, এমনটা নয়। যদি সে আপনার মতো না হয়, তবে আপনার মতো করে নিন, নয়তো আপনি তার মতো হয়ে যান। দেখবেন সুখ শান্তিতে আপনার দোরগোড়ায় কড়া নাড়বে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।